খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত জানা যাবে রাতে। সবুজ সংকেত পেলে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। তারেক রহমানের নেতৃত্বেই ভোটে যাবে বিএনপি। জুবাইদা রাজনীতিতে আসবেন কিনা সিদ্ধান্ত ব্যক্তিগত। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি নয়, এনসিপির তফসিল পেছানোর আবদারে দ্বিমত বিএনপি জামায়াতের। সিলেটে জামায়াত সহ সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ। নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবি। ঢাকা নারায়ণগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা সহ ১২ জন দগ্ধ, ৪ জনের অবস্থা গুরুতর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত রাতে জানাবে মেডিকেল বোর্ড। দলটির মিডিয়া সেল থেকে এমন তথ্য জানানো হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলে ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। বলেন, এই বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে বিএনপি। এদিকে শুক্রবার খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়, বন্ধ হয় পাকস্থলীর রক্তক্ষরণ। শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে নিয়মিত যাচ্ছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর আমরা একটু জানবো। এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এজাজ সৌমিক। সৌমিক, ডাক্তারদের কোনো আপডেট জানা গেছে কিনা? এটি এর আগেও জিজ্ঞেস করেছিলাম, অনেকটা সময় পার হয়ে গেছে, নতুন কিছু আপডেট এসছে কিনা এই বিষয়ে বলবেন। নতুন আপডেট বলতে সকাল থেকে আসলে আমরা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছিলাম। গতকালকেও কিন্তু খালেদা জিয়ার যে মেডিকেল বোর্ডের যারা সদস্য রয়েছেন তারা কোনো কথা আমাদেরকে বলেনি বা ব্রিফ করেনি। আজকে আনুষ্ঠানিকভাবে দুপুর 3:15টার সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, তিনি সাধারণত তার স্বাস্থ্যের যে আপডেটগুলো দিয়ে থাকেন, তিনি আজকে কথা বলবেন। বিকেল 3:15টার দিকে তার কথা বলার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত তিনি আসেননি। এবং না আসার পিছনে একটি কারণ হচ্ছে যে 3:20 তার পুত্রবধূ খালেদা জিয়ার পুত্রবধূ বেগম জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান, তিনি হাসপাতালে এসেছেন, এভারকেয়ার হাসপাতালে, এবং এখানে এসে তার শারীরিক খোঁজ খবর নিচ্ছেন এবং মেডিকেল বোর্ডে যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। আমরা ধারণা করছি এই কথা বলা শেষ করে কি সিদ্ধান্ত হয় বা তারা স্বাস্থ্যের যে অগ্রগতি রয়েছে সেটি নিয়ে তারা এখনই কথা বলা শুরু করবেন। আমরা গণমাধ্যম কর্মীরা যারা রয়েছে এখানে দেখতে পাচ্ছি কিছুটা নড়াচড়া লক্ষ্য করছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কথা বলা শুরু করবেন, এবং কথা বলা শুরু করলে আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। এবং দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীদের যে মাইক্রোফোনগুলো, আমরা দেখতে পাচ্ছি তিনি ইতিমধ্যে চলে এসেছেন, ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা সরাসরি তার বক্তব্যে যাচ্ছি। চারটা লোক আমরা জানতে পারবো না। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এখন ব্রিফিং করা হবে। আমরা সরাসরি রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে, আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, সেখান থেকে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছেন। এখন একটি ব্রিফিং হবে, সেখান থেকে আমরা পরবর্তী আপডেটটি জানতে পারবো। শেষ করে
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন গত 23শে নভেম্বর দিবাগত রাত্র থেকে। আজ 6ই ডিসেম্বর আমরা ওই দিন প্রেস ব্রিফিংয়ে আপনাদেরকে বলেছিলাম যে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা হয়তো ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত রেখেছিলাম, কিন্তু ওনার যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতার আমিরের পাঠানোর জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির কারণে ওটাও যেমন আসতে পারে না, এটা সত্যি কথা। অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যগণ জরুরিভাবে মেডিকেল বোর্ডের সভা করে এবং একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে ওই মুহূর্তে ওনার ফ্লাই করার সঠিক হবে না। সেজন্যই আমরা ওনার যে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতে হয়তো শারীরিক অবস্থাই বলে দিবে যে ওনাকে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবে অথবা নিয়ে যাওয়া হবে। কাজেই এখন আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময়ই প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন এবং সুদূর চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং আমরা মনে করি আমরা সবাই, দেশের সকল মানুষ ওনার সুস্থতা চায়, চিকিৎসকরা চায়, দেশের আবাল বৃদ্ধ বনিতা সকল ধর্মের সকল রাজনৈতিক মতাদর্শের মানুষরা চায়। কাজেই যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে, কারণ সবচেয়ে বড় কথা মনে রাখতে হবে যে মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত 6 বৎসর যাবৎ ওনাকে বিভিন্ন সময় যে সেবা দিয়ে এসছেন, প্রতিকূল পরিস্থিতিতেও। আজকে হয়তো পরিস্থিতি কিছুটা বদলেছে, কিন্তু আপনারা সবাই সাক্ষী কি অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে বিগত 6টি বৎসর পার করতে হয়েছে। কাজে এই অবস্থার মধ্যে মেডিকেল বোর্ডের সদস্যরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং অত্যন্ত প্রফেশনালি দে আর হ্যান্ডলিং দি ম্যাটার। অর্থাৎ আমাদের যে এইখানকার যে শুধু যে দেশের চিকিৎসকরা এটার সাথে ইনভলভ তা ভাবার কোনো কারণ নেই। আমি সব সময় আপনাদেরকে মেডিকেলের সদস্যদের নাম সব সময় বলেছি, আমি আবারও আজকেও বলতে চাই যে আমরা প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এখানে উনি আছেন, এখানে ডক্টর এজেড সালেহ আছেন, ডক্টর মাসুম কামাল আছেন এবং ডক্টর জিয়াউল হক আছেন, ডক্টর জাফর ইকবাল আছেন এবং সেই সাথে আমাদের ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম আছেন এবং এর বাইরেও ডক্টর সিজান অর্থাৎ লুৎফুল আজিজ উনিও আছেন, প্রফেসর একিউএম মহসিন, প্রফেসর ডক্টর শামসুল আরিফিন এবং ওনার প্রধান চিকিৎসক ডক্টর ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী এবং ডক্টর প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমদ, ইনারা বাংলাদেশ থেকে আছেন। এর বাইরেও সব সময় ওনার চিকিৎসার ব্যাপারে জন প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস এবং প্রফেসর গোল্ডস্টোন
এই তিনজন লন্ডন ক্লিনিকের চিকিৎসক এবং প্রফেসর ডক্টর রিচার্ড, উনি হচ্ছে লন্ডন ব্রিজ হসপিটাল অর্থাৎ আপনার কিংস কলেজের উনি প্রফেসর, উনি আছেন। শাকিল ফরিদ পেপোয়ার্থ ক্যামব্রিজ ইউনিভার্সিটির যে কার্ডিওলজি সেন্টার সেইটার সাথে জড়িত আছে, এবং প্রফেসর গার্বি উনি হচ্ছেন একজন আপনার কার্ডিওলজিস্ট যিনি ভ্যালভুলার হার্ট ডিজিজ হ্যান্ডেল করেন, উনি এটার সাথে সম্পৃক্ত আছে। এবং ইউএসএ থেকে প্রফেসর হাবিবুর রহমান লুলু এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ র, প্রফেসর ডক্টর রফিকুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর জর্জিস, এনারা কিন্তু ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত আছেন। কাজেই সব সময় এই চিকিৎসার সমন্বয়ের জন্য ডক্টর জুবাইদা রহমান, উনি আগে লন্ডনে ছিলেন, গতকালকে উনি এসছেন, এবং উনিও সার্বক্ষণিকভাবে এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সকাল বিকাল যে মেডিকেল বোর্ড বসে পরামর্শ করে সেই সমস্ত বিষয়ে উনি অংশগ্রহণ করেন, এবং সার্বিকভাবে ওনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ করে সৈয়দ আশামেলা রহমান এবং শামীম ইস্কান্দার সাহেব সহ পরিবারের সদস্যরাও এই মেডিকেল বোর্ডের সভা বসার পরবর্তীতে তাদেরকেও এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সর্বোচ্চ পর্যায়ে নেতৃবৃন্দকে যথাযথভাবে অবহিত করে রাখা হয়েছে। কাজে ওনার চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে, আমি তো সোশ্যাল মিডিয়া দেখার সুযোগ হয় না, আমি দেখিও না, কিন্তু কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না, এবং শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। আর বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই ওনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে ওনাকে সেফলি ট্রান্সফার করা যাবে, কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। কাজে এই জিনিসটি খেয়াল রেখে আপনারা দয়া করে বিভ্রান্তও হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে কাতার গভর্নমেন্ট এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা আমাদেরকে করছেন, এবং তারা ওনাদের বিদেশে নেওয়ার ব্যাপারে ওনাদের যে সহযোগিতা অব্যাহত রেখেছেন। বাট ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। তবে সবার আগে মনে রাখতে হবে ওনার চিকিৎসাটাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সেই জন্যই ওনাকে চিকিৎসার জন্যই এখানকার হাসপাতালের কর্তৃপক্ষ এবং সেই সাথে কর্মরত সকল পর্যায়ের স্টাফস যারা ওনার চিকিৎসার সাথে সম্পৃক্ত, যারা চিকিৎসার সাথে সম্পৃক্ত না, সবাই সহযোগিতা করছেন। সর্বোচ্চ পর্যায়ে হাসপাতালে ভর্তিকৃত অনেক রুগী এবং রুগীর আত্মীয় স্বজন আমাদের অনেক আবেগপ্রবণ আমাদের সহকর্মীদের কারণে হয়তো অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন। সেজন্য আমরা আপনাদের কাছে যারা একটু মনে কষ্ট পাচ্ছেন তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আপনাদের সহযোগিতা চাই, এবং সর্বোচ্চ পর্যায়ে আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সত্যিকার অর্থে ওনার চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা কষ্ট হবে। এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। কেমন আছেন আর আপনাদের লন্ডন যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত, এই বিষয়ে একটু যদি আপনি দয়া করে আমার বক্তব্য পুরোটা আবার রিওয়াইন্ড করে শুনবেন, সেখানে আমার বক্তব্য সব উত্তর আছে, দয়া করে কাইন্ডলি শুনবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তাকে কখন নাগাদ বিদেশে নেওয়া হতে পারে চিকিৎসার জন্য সেই বিষয়ে ব্রিফিং হচ্ছিল, আমরা সেখানে সরাসরি ছিলাম। তারেক রহমান দেশে ফিরবেন, তার নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি, এই কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ডাক্তার জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বলেন, বড় দলের প্রতীক নিয়ে ছোট দলগুলো নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিওর এই বিষয়ে একমত নয় বিএনপি। খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। খসরু আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের উপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা, এ বিষয়ে চিকিৎসকদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সামনের নির্বাচন হবে আদর্শ নির্বাচন, যেখানে কারো কোনো অভিযোগ থাকবে না, সে লক্ষ্যেই এগুচ্ছে সরকার। রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। যেসব দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছিল তারাই নির্বাচন পেছাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, প্রশাসনকে ম্যানেজ করে ক্ষমতায় যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে। ফ্যাসিবাদ পালালেও আরেকটি দল নতুন করে দায়িত্ব নিয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী দলের নেতারা। সিলেটের এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হচ্ছে ইসলামী দলগুলোর নির্ধারিত দাবি আদায়ের বিভাগীয় কর্মসূচি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন, তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। দর্শক, সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, এখন আসলে কি অবস্থা? অনেকেই বক্তব্য দিয়েছেন, জামায়াতের আমিরও বক্তব্য দিয়েছেন, সেখান থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা, সব মিলিয়ে পারিপার্শ্বিক অবস্থাটা জানতে চাই। দেশটি সমাবেশ শেষ হয়েছে এবং কিন্তু নতুন কিন্তু কর্মসূচি কিন্তু ঘোষণা করেনি। এখানে তারা বলছেন যে তাদের যে 8 দলের লিয়াজো কমিটি রয়েছে তারা ঢাকাতে গিয়ে বসবেন, বসে হয়তো পরবর্তী যে তারা যে 5 দফা দাবিতে কর্মসূচি দিয়ে আসছিল, 5ম দফার কর্মসূচি আজকে শেষ হলো সিলেট বিভাগীয় সমাবেশের মধ্যে দিয়ে, তারা পরবর্তীতে তারা হয়তো নতুন ধরনের কর্মসূচি তারা দেবেন। তবে তারা এখানে ঐক্যের একটি বার্তা দিয়েছেন দেশটি, যে সামনে যে 13শ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যার যেই মার্কায় হোক, অর্থাৎ যেই প্রতীকী হোক, কারো দাড়িপাল্লা থাকতে পারে, কারো হাত পাকা থাকতে পারে, কারো দেয়াল ঘড়ি থাকতে পারে, সব ইসলামী দলগুলো অর্থাৎ যেই 8টি রাজনৈতিক দল যারা একত্রে হয়ে 13শ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা যাচ্ছেন যে সব দল যাতে এক হয়ে যাকে আসলে মনোনয়ন দেওয়া হবে বা একটি আসন থেকে যাকে প্রার্থী ঘোষণা করা হবে, সব দল যাতে তার হয়ে কাজ করে এবং সেখান থেকে যাতে সে জিতে আসতে পারে, অর্থাৎ সামনে যে 13শ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে যাতে এই যে ইসলামী দলগুলো তারা যাতে ক্ষমতায় যেতে পারে, সেই ধরনের প্রত্যাশার কথা বলা হয়েছে। সেই সাথে নির্বাচনী প্রচারণার সাথে সাথে গণভোটে হাকে জয়যুক্ত করতে যাতে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন, যারা প্রচারণা চালাচ্ছেন, তারা যাতে এই বিষয়টা সাধারণ মানুষকে যাতে বোঝায়, সেই বার্তাও এখান থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারকে বলা হয়েছে যে যেই গণভোটে, অর্থাৎ একই দিনে যে গণভোটের কথা বলা হচ্ছে, যদি এখান থেকে 8 দলের শীর্ষ নেতারা সবসময় দাবি করে আসছেন যে এই যে সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যাতে সরকার সরে আসে, কারণ একই দিনে গণভোট হলে এবং জাতীয় নির্বাচন হলে সেক্ষেত্রে গণভোটের যেই মর্যাদা বা গণভোটের যেই আগ্রহ থাকে, সেই বিষয়টা কিন্তু মানুষের প্রতি হারিয়ে যেতে পারে। সেক্ষেত্রে গণভোট
কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সংস্কার প্রক্রিয়া যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই দায় কিন্তু সরকারের থাকবে। এই ধরনের কথা কিন্তু এখান থেকে যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের কথা বলেছেন। আর পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হবে সেখানে 8 দল এবং তারা এখান থেকে এক ধরনের নির্দেশনা দিয়েছেন যে তারা যাতে সবাই একসাথে থাকে এবং যেই ধরনের কর্মসূচি আসে তারা যাতে সেটা পালন করে সেই ধরনের নির্দেশনা এখান থেকে দেওয়া হয়েছে। পাশাপাশি একটি ষড়যন্ত্রের কথা আসলে বলা হয়েছে যে যারা আসলে নির্বাচনের জন্য বারবার এতদিন ধরে বলে আসলো তারা আসলে নির্বাচন পেছানো ষড়যন্ত্র করছে, এ ধরনের একটি আকার ইঙ্গিত কিন্তু জামাত আমির একটি দিয়েছেন একটি বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্যে। তো এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে দৃষ্টি। জি রমিজ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে কিছু জানার থাকলে আমরা ফিরবো আবার আপনার কাছে। এবার আশিয়ান সিটি সৌজন্যে ভোটের মাঠের খবর। খালেদা জিয়ার অসুস্থতায় তফসিল পেছাতে এনসিপির আবদান নিয়ে ভিন্ন মত বিএনপি ও জামায়াতের। বিএনপির প্রশ্ন, এনসিপি কবে কিভাবে তাদের মুখপাত্র হয়েছে, আর জামায়াত বলছে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। এই মুহূর্তে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করলে কেউ মানবে না। মেহেদি মিরাজের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। নির্বাচন নিয়ে কৌশল কূটকৌশলের চালে দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ। আওয়ামী সরকার বিতাড়িত হবার পরেও কেটে গেছে বছর খানেকেরও বেশি। অবশেষে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে। রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন ঠিক করতে শুরু করেছে। বসে নেই নির্বাচন কমিশনও। This is going to be the most consequential election in the independent Bangladesh. অংশীজন সবাই যখন প্রস্তুত তখন শিগগিরই তফসিল না দিতে প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করে এনসিপি। যুক্তি দেয় বেগম জিয়ার স্বাস্থ্য বিএনপির নাকাল দশার। ওনারা দ্রুতই তফসিলটা দিতে চাচ্ছে, সাথে সাথে আমরা বলছি পলিটিক্যাল যে সংকটময় পরিস্থিতি এটা কনসিডারেশনে রাখার জন্য। বেগম জিয়ার প্রতি সবার আবেগ অনুভূতি এটা বিএনপি কেন্দ্রিক নয়। এতে বিস্মিত বিএনপি নেতাদের প্রশ্ন, এনসিপি কবে থেকে বিএনপির মুখপাত্র হলো? জামায়াতও বলছে কোনো অজুহাতেই তফসিল পেছানোর রাজনীতি কেউ মানবে না। আমাদের সমস্যা তো আমরা বলবো এনসিপি কি আমাদের মুখপাত্র? তা আমরা তো এখনো বলি নাই যে এখনই তফসিল দিও না, বরঞ্চ এখন পর্যন্ত মনে করি তফসিলটা যত দ্রুত সব দেবে তত দেশের আইন শৃঙ্খলা শান্তি ফিরে আসবে। কেন তারা বলেছেন আমাদের কাছে এটা স্পষ্ট না। বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা পুরো দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবার একটা উদ্বেগের জায়গা। এটা নিয়ে কোনো অবস্থায় রাজনীতি করার কোনো সুযোগ আমার মনে আছে বলে আমি মনে করি না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষকের মতে তফসিল পেছালে নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারাবে জনগণ। আর একদিনও নয়, ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি, এবং ওই সময়টাতেই নির্বাচনটা হওয়া উচিত। বিএনপি বলি বা আদার্স, ইভেন বিএনপিও যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না চায়, আমার কাছে মনে হয় সরকার যদি প্রস্তুত থাকে নির্বাচনটা দ্রুত করে ফেলা উচিত সরকারের। বলেন গণতান্ত্রিক উত্তরণের স্বার্থেই সরকারের উচিত সুনির্দিষ্ট সময় নির্বাচন আয়োজনে অনড় থাকা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। স্বৈরাচার পতন দিবস আজ। গণ আন্দোলনের মুখে 1990 সালের এই দিনে পদত্যাগ করেন স্বৈর শাসক এইচ.এম. এরশাদ। ক্ষমতা হস্তান্তর করেন অস্থায়ী সরকারের হাতে। এর মাধ্যমে দীর্ঘ 9 বছরের স্বৈর শাসনের অবসান হয়। মুক্তি পায় গণতন্ত্র। সামরিক আইন জারির মাধ্যমে 1982 সালের 24 মার্চ রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন 2 জোটসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এইচ.এম. এরশাদ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডাক্তার শামসুল আলম খান মিলন, নূর হোসেন সহ প্রাণ দিতে হয় অনেককেই। আজকের দিনটিকে বিএনপি পালন করে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে, আর এরশাদের জাতীয় পার্টি দিনটিকে সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে পালন করে। ব্যবসায়িক বিরোধ দ্রুত, দক্ষ ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য বিশেষায়িত বাণিজ্যিক আদালত চালুর কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। চট্টগ্রামে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত সেমিনারে এসব বলেন তিনি। জানান, গেল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে বাণিজ্যিক আদালত অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। কিছু সংযোজন বিয়োজনের পর দ্রুত চূড়ান্ত অনুমোদন দেয়া হবে। এতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর হওয়ার পাশাপাশি বিদেশি বিনিয়োগ, অভ্যন্তরীণ ব্যবসা এবং
আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারিত হবে। We must operationalize this law with integrity, discipline, and efficiency. Let our work, for once, serve as a model for the region. Let our legacy be a justice system that not only upholds the law, but propels our nation towards its rightful prosperity.